আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের প্রথম ক্লাস অর্থাৎ লেকচার 1 করব। প্রথমেই আসা যাক, স্ববীজী উদ্ভিদ কাকে বলে। আগে তো জানতে হবে বীজ কাকে বলে, তাহলে আমরা দেখি স্ববীজী কাকে বলে। তাহলে আমরা তো জানি বীজের সামনে স আছে, মানে স্ববীজী কাদের বলা হয়, যাদের বীজ আছে। এখন আমরা জানতে হবে কাদের বীজ আছে। আমরা একটা সিকোয়েন্স দেখি: ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, তারপর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি আর আবৃতবীজি। আমরা যে সিকোয়েন্সটা দেখলাম, এই সিকোয়েন্সের মধ্যে শুধু এই নগ্নবীজি আর আবৃতবীজি, এই নগ্নবীজি আর আবৃতবীজির মধ্যেই বীজ থাকে। আর বাকি যেই ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, টেরিডোফাইটা, এগুলোতে কোনো বীজ থাকে না। এখন প্রশ্ন হলো নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে। দেখেন, এই জায়গায় আমি আগে একটা স্ত্রী স্তবক আঁকি। এই যে একটি স্ত্রী স্তবক ফুলের, এই ভিতরে হলো গর্ভাশয়। এটা গর্ভাশয়, আর ভিতরে থাকলো ডিম্বক। ডিম্বকটা পরিণত হয় বীজে, ডিম্বক পরিণত হয় বীজে। আর যে গর্ভাশয়টা থাকে, এটা পরিণত হয় ফলে, গর্ভাশয় পরিণত হয় ফলে। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে এই যে এই গর্ভাশয়টা থাকে না। গর্ভাশয় না থাকার কারণে এই ডিম্বক, ডিম্বক তো বীজে পরিণত হয়, কিন্তু ডিম্বকের বাইরে গর্ভাশয় না থাকায় ডিম্বক নগ্ন থাকে। ফলে ডিম্বকটা বীজে পরিণত হলে তখন বীজটাও নগ্ন থাকে। তাই এই বীজগুলোকে নগ্নবীজ উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা যদি সুন্দর করে বলি, যেসব উদ্ভিদের ফুল হয় না, ফুল হয় না মানে ফুল না হওয়ার কারণ কি? ওটা গর্ভাশয় নাই, গর্ভাশয় নেই। গর্ভাশয় না থাকার কারণে ফলও হয় না, ফল হয় না, শুধু ডিম্বক থাকে, শুধু ডিম্বক থাকে। কিভাবে থাকে? উন্মুক্ত অবস্থায় থাকে, উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে। ফলে এদেরকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। এখন প্রশ্ন হলো, নগ্নবীজি উদ্ভিদ এর প্রবক্তা কে? নগ্নবীজি উদ্ভিদের প্রবক্তা হলো বিজ্ঞানী থিওফ্রাস্টার। বিজ্ঞানী থিওফ্রাস্টার, থিওফ্রাস্টাস। ওনার একটি বই আছে, বইয়ের নাম হলো ইনকোয়ারি ইনটু প্লান্টস। ইনকোয়ারি ইনটু প্লান্টস। উনি ওনার এই বইয়ের ভিতরে নগ্নবীজি শব্দটি প্রথম ব্যবহার করেন। ওনাকে কিন্তু উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞানের জনকও বলা হয়। এখন একটা নৈমিত্তিক, সেটা হলো বাংলাদেশে কত প্রকার নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে। বাংলাদেশে নগ্নবীজি উদ্ভিদ পাঁচ প্রকার উদ্ভিদ আছে যেগুলো প্রাকৃতিক ভাবে জন্মে। সেগুলো হলো সাইকাস পেসিনিটা, পোডোকার্পাস নেরিফোলিয়াস, নিটাম মনেন্টাম,
মন্টেনাম, নিটাম অবলঙ্গাম, তারপর নিটাম ল্যাটিফোলিয়াম, এগুলো প্রাকৃতিক ভাবে জন্মান। এগুলো মনে রাখার একটা ট্রিক আছে। দেখো আমি এগুলাতে লাল কালার কিছু ওয়ার্ড মার্ক করে রাখছি, সেগুলা দ্বারা ট্রিক আছে একটা মনে রাখার। দেখো, পিনে জিনে মনে রাখবা, পি 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 নি জি নে, এগুলা দ্বারা মনে রাখতে পারো, ফলে এই উদ্ভিদগুলোর নাম মনে রাখা সহজ হবে। তাহলে এখানে উত্তর কত হবে? প্রাকৃতিক ভাবে জন্মে কত প্রকার? 5 প্রকার উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে। এখন হইল এই টপিকের মেইন, নগ্নবীজ উদ্ভিদের। এটা খুবই ইম্পর্টেন্ট ফর সিকিউ এমসিকিউ বোথ। সিকিউ এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা নগ্নবীজ উদ্ভিদকে একটি নারিকেল গাছের সাথে তুলনা করতে পারি, ফলে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে খুব সহজ হবে। এখন দেখো, নারিকেল গাছ কি অনেক দিন বাদে, নারিকেল গাছের পাতা গাছে থাকা অবস্থায় কি সবুজই থাকে, গাছে থাকা অবস্থায় কোনো সময় পাতাটা আর কি পাকে না। তাহলে কি নগ্নবীজ উদ্ভিদ কি বহু বর্ষজীবী, অনেক দিন বাঁচে, চিরসবুজ, স্পোরোফাইট। এখন স্পোরোফাইটটা আমরা একটু দেখি পরের পৃষ্ঠায়। স্পোরোফাইট, স্পোরোফাইট, আমরা ছোটবেলায় কি পড়ছিলাম? গ্যামিটোফাইট মানে কি এন সংখ্যক, আর স্পোরোফাইট মানে 2n সংখ্যক, ওইটি বোঝানো হয়েছে, 2n সংখ্যক স্পোরোফাইট। আর এই জায়গায় অসম রেণু প্রসূ, প্রস মানে প্রসব করা বা জন্ম দেওয়া, রেণু মানে গ্যামেট, আর অসম মানে সমান না। মানে এই নগ্নবীজ উদ্ভিদের ডিম্বাণু বা শুক্রাণু বা গ্যামিট যাই বলো না কেন, এগুলা সমান না। কিরকম সমান না? দেখো, এখানে আছে মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর আর হলো মেগাস্পোর। মেগা মানে বড়, মাইক্রো মানে ছোট, যেরকম মাইক্রো, ম্যাক্রো, ন্যানো। মেগা বড় আর মাইক্রোস্পোর হলো ছোট। মাইক্রোস্পোর হলো পুরুষ বা ডিম্বাণু, আর মেগাস্পোর হলো শুক্রাণু। সরি, উল্টা বলে ফেলছি, মাইক্রোস্পোর মানে শুক্রাণু, আর মেগাস্পোর মানে ডিম্বাণু। এখন কি বলছে, মাইক্রোস্পোরোফিল গুলো ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। এখানে একটা চিত্র দেখা আছে, এই যে দেখো, এটা হলো মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর। এগুলা কি? এই যে মাইক্রোস্পোর, অনেকগুলো মাইক্রোস্পোর এক লগে স্ট্রোবিলাস গঠন করে কিসের মতো? কোণের মতো। কোণ কাকে বলে? এই যে এরকম কোণ, তোমরা কনিক্স পড়ছো, এই কোণের মতো স্ট্রোবিলাস গঠন করে। তারপর মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র ডিম্বক উৎপন্ন হলেও কোনো গর্ভাশয় থাকে না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। এই যে আমরা প্রথম পৃষ্ঠে দেখেছিলাম, এই যে একটা উদ্ভিদের স্ত্রী রেণুপত্রে ডিম্বাশয়, ডিম্বক থাকে, যা ফলে পরিবর্তিতে পরবর্তীতে বীজে পরিণত হয়। কিন্তু এখানে গর্ভদণ্ডও থাকে না, গর্ভাশয়ও থাকে না। কিরকম থাকে আমি দেখাচ্ছি। এই যা, এটা হলো স্ত্রী রেণুপত্র, এই যে এই যে গলিটা আছে, এটি স্ত্রী রেণুপত্র। নর্মাল উদ্ভিদের এইরকম থাকে, এই জায়গায় গর্ভদণ্ড থাকে, গর্ভমুণ্ড থাকে, গর্ভাশয় থাকে, কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে কিছুই থাকে না, শুধু ডিম্বকটা থাকে। এই ডিম্বকটা পরবর্তীতে বীজে পরিণত হয়। তারপরে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। কারণ কি? এখানে গর্ভদণ্ডও নাই, গর্ভমুণ্ডও নাই। নর্মালি কি হয়, পরাগরেণুটা কি কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়, তারপর ওই গর্ভদণ্ডে দ্বারা গর্ভাশয়ে যায়, ডিম্বকে যায়। কিন্তু এখানে তো গর্ভাশয়ও নেই, আর গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিছুই নেই, ফলে কি এই পরাগরেণু কি ডিম্বক রন্ধ্রে সরাসরি পতিত হয়। তারপরেরটা হলো ডিম্বক মেগা স্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থা থাকে। যদি গর্ভাশয় থাকতো তাহলে তার নগ্ন অবস্থা থাকতো না, যেহেতু গর্ভাশয় নাই ফলে নগ্ন অবস্থা থাকে। তারপরে ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থা থাকে। তা কি বলেছি, নগ্ন বীজ উদ্ভিদের দিনই শেখ ঘটে না। দিনই শেখ কাকে বলে?
তোমরা 9-10-এ পড়েছো প্রজনন অধ্যায়। গর্ভাশয় থাকে, গর্ভাশয় এই জায়গায় কিছু কোষ থাকে, এই জায়গায় কিছু কোষ থাকে, এই জায়গায় কিছু কোষ থাকে। এই জায়গায় প্রথমবার নিষেক ঘটতো, তারপরে এই জায়গায় নিষেক ঘটতো, এই জায়গায় নিষেক ওইটা 2n হইতো, এই জায়গায় নিষেক ওইটা 3n ঘটতো। 9-10-এর ছিল দিনিষেক ঘটতো, কিন্তু নগ্নবীজ উদ্ভিদের দিনিষেক ঘটে না। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো এফিডরা। এফিডরা নামক একটি গাছ আছে যে জায়গায় দিনিষেক ঘটে। যেহেতু দিনিষেক ঘটে না, সেহেতু কি দিনিষেক ঘটলে শ্বাস থাকতো 3n বা ট্রিপ্লয়েড। যেহেতু দিনিষেক ঘটে না, তাহলে কি শ্বাস কি 2n বা হ্যাপ্লয়েড, এবং এই শ্বাসটা নিষেকের পূর্বে সৃষ্টি হয়। তারপর একটা জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। এটা মনে রাখার একটা ছন্দ আছে, সেইটা হলো জাইলেমের ভয় নেই। জাইলেমের ভয় নেই, কারণ কি? কারণ জাইলেমের ভয় নেই কারণ কি, ফ্লোয়েমের সঙ্গী নাই। অনেক সময় আমরা মারামারি করতে যাই না, আরেকজনের যদি সঙ্গী থাকে তাহলে তো আমাদের একটা ভয়ের ভয়ের কারণ হয়ে থাকে। আমরা একলা, ওরা দুইজন, তা তো পারবো না। তাহলে একটা ছন্দ বানানো হলো, সেটা হলো জাইলেমের ভয় নেই কারণ কি, ফ্লোয়েমের কি নাই, সঙ্গী নাই, ফলে কি ভয়ও নেই। এই ছন্দটা দ্বারা আমি এই লাইনটা মনে রাখতে পারি। জাইলেমের সত্যিকারের ভেসেল কোষ নেই, মানে জাইলেমের ভয় নেই, ভয় দ্বারা মনে রাখবা ভেসেল কোষ। জাইলেমের ভয় নেই কারণ কি, ফ্লোয়েমের সঙ্গী নেই, সঙ্গী দ্বারা মনে রাখবা সঙ্গী কোষ। তাহলে কি, জাইলেমের ভেসেল কোষ নেই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই, কিন্তু এই জায়গায় একটা ব্যতিক্রম আছে, সেটা হলো নিটাম। তারপর এই জায়গায় বলছে কি, এই নগ্নবীজি সবই কি বায়ু পরাগী, কারণ কি, যেহেতু নগ্নবীজির গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, ফলে ফলও হয় না, ফুলও হয় না। যদি ফুল থাকতো, ফুলের পাপড়ি থাকতো, পাপড়ি গুলা কি হইতো, রঙিন হইতো। ফলে কি, পোকামাকড় আইসে কি পরাগায়ন ঘটতো। যেহেতু এগুলা কিছুই নাই, সেহেতু এটা কি বায়ু, সকলে কি বায়ু পরাগী। এখন জীবন চক্রে কি, জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, মানে অসম আকৃতি কি, জীবদ্দশায় কিছু কিছু সংখ্যক সময় n সংখ্যক থাকে, কিছু সময় 2n সংখ্যক থাকে। এই ক্রমটা মানে পর্যায়ক্রমে আসতে থাকে, n সংখ্যক 2n সংখ্যক, n সংখ্যক 2n সংখ্যক। যখন বীজ অবস্থায় থাকে বা প্রজনন পরাগায়নের সময় থাকে, তখন থাকে n সংখ্যক। পরাগায়নের পর যখন মাইটোসিস বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদ বা উদ্ভিদের বৃদ্ধি ঘটে, তখন থাকে 2n সংখ্যক। এই জন্যই বলা হয় কি, এটি অসম আকৃতি যৌনক্রম বিদ্যমান। তারপর সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। আর্কিগোনিয়া সৃষ্টি হয় একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। তারপর কি, লিপস্কার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। আমি কি একটু আগেই বলছিলাম যে নারিকেলের সাথে তুলনা করলে মনে রাখা সহজ হয়। নারিকেল গাছ কি পাতাগুলা কাইটা দিলে একটা ছোপা ছোপা একটা দাগ হয় না, ওই নগ্নবীজী উদ্ভিদের সেম দাগটাই হয়, ওইটাকে বলা হয় লিপস্কার, বা একটি একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। এখন দেখো, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষর নাম কি, একটা কোশ্চেন। এই জায়গায় একটা চারটা অপশন দেওয়া আছে, এই জায়গায় মনে রাখার একটা ট্রিক্স আছে। সেটা হলো কি, উঁচু বৃক্ষ, চিন্তা করো উঁচু মানে কি, উঁচু মানে সেরা। সেরা কি শুরু হয়, কি শব্দ অক্ষর দ্বারা শুরু হয়, এস দ্বারা। তাহলে আমি মনে রাখতাম কি, এস্তে সেরা, এস্তে সেকুয়া, সেকুয়া সেম্পার ভিরেন্স। সেকুয়া সেম্পার ভিরেন্স হলো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। এই জায়গায় কিছু ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষের নাম কি? এই জায়গায় আমি মনে রাখতাম, সেটা হলো বিশ্বের, যেহেতু বলছে বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষের নাম বলছে, বতে বিশ্বের, বতে বিসর কোন পাই, এই হয় মনে রাখতাম। বিসর কোন পাইন পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষের নাম। পরের প্রশ্ন, আচ্ছা এবার আমরা চলে আসছি কি, সাইকাস এর শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো এটা খুবই সহজ, তোমরা যদি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো তাহলে এটা খুবই সহজ, নগ্নবীজী উদ্ভিদের সাথে মিল। দেখো কি বলছে, প্রথমটা, সাইকাস একটি স্পোরোফাইট। নগ্নবীজী উদ্ভিদ আর সাইকাস উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদের, সাইকাস একটি যেহেতু নগ্নবীজী উদ্ভিদ, সেহেতু নগ্নবীজী উদ্ভিদের যেসব বৈশিষ্ট্য আছে ওগুলো সাইকাস মেনে চলবে। সাইকাস কি, একটি স্পোরোফাইট। তারপর সাইকাস কি, দেহ, মূল, কাণ্ড, পাতা বিভক্ত উদ্ভিদ, খাড়া পাম জাতীয় উদ্ভিদ, পাতা বৃহৎ মানে পাতা বড়, পক্ষল যৌগিক। এখন এই যে পক্ষল যৌগিক যেটা বলছে,
পক্ষল যৌগিকটা আমরা দেখি, আমরা নর্মালি পাতা কিরকম থাকে, এইরকম থাকে। এই যেটা র্যাকিস, এটা পাতা। আর পক্ষল যৌগিক, এটা হলো সরল পাতা। কারণ যৌগিক পাতা কাকে বলে? এই যে এটা হলো র্যাকিস। র্যাকিস আবার এরকম থাকে, এরকম পাতা থাকে। তারপরে এইভাবে পাতা থাকে, নারকেল গাছের মতন আর কি। নারকেল গাছে যেরকম একটা ডালের ভিতরে অনেকগুলা পাতা থাকে না, এটা হলো যৌগিক। এইরকম এগুলাই হলো সাইকাসের পাতা এরকম থাকে। কাণ্ডের মাথায় সর্পির আকার সজ্জিত থাকে, মানে ওই মাথা এরকম, এই যে এইরকম থাকে সজ্জিত, এই যে এরকম গোল আকার সজ্জিত থাকে। তারপর কি বলছে, কচি পাতার ভার্নেশন সারসিনেট। ভার্নেশন মানে কি? বিন্যাস। সারসিনেট মানে গোল বা কুণ্ডলিত আকার। কচি পাতা যেগুলা থাকে ওগুলা প্রথমে এই যে বড় পাতা হওয়ার আগে যে এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে। তারপর কি, গৌণ স্থানিক কোরালয়েড মূল। এই যে কোরালয়েড মূল, এটা কোরালয়েড মূল, এই যে কোরালয়েড মূল, কোরাল এই যে এগুলো হলো কোরালয়েড মূল। নর্মাল যদি একটা গাছ হয়, গাছের কি মূলটা এই জায়গায় থাকে, কিন্তু সাইকাসের ক্ষেত্রে এই মূলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে এই যে এই জায়গা দেয়া এই জায়গা দিয়া মূল তৈরি হয়। এটা কি ছিল? প্রধান মূল। প্রধান মূল একটা উদ্ভিদের নর্মালি এই স্থানে মূল থাকে। যেহেতু সাইকাসের এই মূলটা নষ্ট হয়ে অন্য স্থানে একটি মূল তৈরি হয়েছে, সেটা অস্থানে, মানে স্থানে না, তাই এটা অস্থানিক মূল। আর যেহেতু সামুদ্রিক কোরালের মতন আকার গঠন করে, সেগুলো তাই এগুলোকে কি বলা হয়? কোরালয়েড মূল বলা হয়। তারপর গর্ভাশয় না থাকে এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থা, এটা আমরা আগেই দেখছি। তারপর কি, পুং রেণুপত্র একত্রে স্ট্রোবিলাস গঠন করে। ওই যে কোন যে তৈরি করে, স্ট্রোবিলাস কোন তৈরি করে। আর স্থির রেণুপত্র সত্যিকারে স্ট্রোবিলাস গঠন করে না। স্থির রেণুপত্র গুলো দেখতে কিরকম, এই যে আমি দেখিয়েছিলাম, এই যে স্থির রেণুপত্র আর এই যে পুং রেণুপত্র। তারপর হেটারোস্পোরিক, অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর তৈরি হয়। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, সেটা আগেও দেখছি। তারপর কি, সাইকাসের শুক্রাণু উদ্ভিদ কুলের সর্ববৃহৎ লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলা যুক্ত। এই যে এটা হলো সাইকাসের শুক্রাণু, উদ্ভিদ কুলের সর্ববৃহৎ। এই যে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা থাকার ফলে কি, এটা কি চলাচল করতে পারে, বহু ফ্লাজেলা যুক্ত, চলাচলে সক্ষম। এখন দেখো, কোরালয়েড মূল কোন অংশে শৈবাল স্তর সৃষ্টি করে? পরের প্রশ্ন, সেটা হলো কোরালয়েড মূলের কোন অংশে শৈবাল স্তর সৃষ্টি হয়? এটা হলো কর্টেক্স। কর্টেক্স অংশে কি শৈবালের স্তর সৃষ্টি হয়। এই যা এটা হলো কি মূল, মূলের এই কর্টেক্স অংশ কি শৈবাল স্তর সৃষ্টি হয়। কেন শৈবাল স্তরের সৃষ্টি হয়? এটা যেহেতু মাটির ভিতরে থাকে, মাটিতে অবশ্যই নাইট্রোজেন থাকে, তাহলে কি শৈবালের খাদ্য কি নাইট্রোজেন জাতীয় পদার্থ, তাই এই কোরালয়েড মূলের কর্টেক্সে শৈবাল কি একটা স্তর তৈরি করে, যেটা শৈবাল স্তর নামে পরিচিত। যেমন কিছু ব্যাখ্যা দেওয়া আছে, পড়ে নিতে পারো। সাইকাডোফাইটা এর কত প্রজাতি বর্তমানে আছে? দেখো, নগ্নবীজী উদ্ভিদের কি চারটি বিভাগ রয়েছে। একটা হলো সাইকাডোফাইটা, নিডোফাইটা, কনিফেরোফাইটা, জিঙ্কোফাইটা। এই সাইকাডোফাইটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হলো 91। 91 দ্বারা কি বোঝায় দেখো, এর গণ হলো 9টা আর প্রজাতি হলো 100টা। নয়তে 9 আর একেতে 100, মনে রাখবে, প্রজাতি হলো 100টা আর গণ হলো 9টা। এই যে সাইকাস উদ্ভিদের কোরালয়েড মূলগুলো দেখতে এইরকম, সামুদ্রিক কোরালের মতো। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোন ধরনের নগ্নবীজ উদ্ভিদ দেখা যায়? দেখো কি বলছে, চট্টগ্রামের কোন অঞ্চলে, সমতল অঞ্চল না পাহাড়ি অঞ্চলে? যেহেতু পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি কি শুরু হয় প দিয়ে, আমি মনে রাখতাম পথে পাহাড়ি, পথে পেসিনেটা, সাইকাস পেসি পেকটিনেটা, মনে রাখার সহজ উপায়। প্রথম ক্লাস এই পর্যন্তই থাক, দ্বিতীয় ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে।